হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো চলো আজকে আমরা ডিবিএমএস এর যে ক্লাসটা ছিল সেটা কন্টিনিউ করি। আমাদের লাস্ট কত দূর অব্দি হয়েছিল একটু আমাকে মনে করাও তো। লাস্ট সেই বিএমএসে দাঁড় দিচ্ছি। টপিক শুরু করব, সেটা হচ্ছে আর ইয়ার ডায়াগ্রাম, যেটা আমরা আগে দেখেছিলাম, অলরেডি আইডিয়া আছে তোমার। তো ইয়ার ডায়াগ্রামে আমরা বিভিন্ন রকম স্ট্রাকচারাল ডায়াগ্রাম ড্র করে একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করতাম। তো সেই ইয়ার ডায়াগ্রাম মডেলের তিনটে কনসেপ্ট আছে। Year diagram model, three new concepts were added to the existing year model. They were generalization, specializations and aggregation. খুব সম্ভবত তোমাদের এই সম্বন্ধে আমি একটু আইডিয়া দিয়েছিলাম আগের ক্লাসে, কিন্তু এবার আমরা ডিটেলস একটু দেখব। আগের ক্লাসে খুব সম্ভবত এই সম্পর্কে স্যার একটু বলছি, বলেছি। এর আগের ক্লাসে হুম। আপনি সেই সেই ইয়েগুলো হয় না, ওই যে অ্যাট্রিবিউট, তারপরে ওই যে বিভিন্ন টাইপের অ্যাট্রিবিউট গুলো করাচ্ছিলেন, হুম। ওই নোটটা পাঠাননি আপনি গ্রুপে। দাঁড়াও আমি একবার দেখিনি কোনটার কথা বলছো। বুঝতে পারছেন, ওই যে সেই অ্যাট্রিবিউট গুলো ব্লু কালারের, ব্লু বলছি, এইটার কথা গ্রিন বলছো কালারের কি, সেই ডাটা মডেল এটার কথা বলছো? না, এইটা না, এইটা না, এটার একটু উপর দিকটা দেখুন, আর একটু উপর দিক। না, এইটা নাম আপনি, আমি যেটা কথা বলছি সেই আহ, এটা? ছবি তোলা আছে। এটা না, এইটা পাঠিয়েছিলেন আপনি। আচ্ছা, আরেকটা কি ছিল কিছু দাঁড়াও। বলছি। এইটা, এটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, এটা একটু উপর দিকে আসুন, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা, হ্যাঁ ঠিক আচ্ছা। ঠিক। এটা তো আমাদের এইটা, কমপ্লিট হয়ে গেছিল। এটা কমপ্লিট হয়ে গেছিল, হ্যাঁ। হুম। আচ্ছা, আমি ক্লাস শেষে পাঠিয়ে দিচ্ছি। এটা পাঠাতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি আমি। তো আজকে আমরা ক্লাসটা কন্টিনিউ করি, তারপর আমি এগুলো পাঠিয়ে দেবো। আহ যেটা বলছিলাম, যে ইয়ার ডায়াগ্রাম, সেখানে তিনটে কনসেপ্ট আছে। ফার্স্ট অফ অল যে কনসেপ্টটা হচ্ছে জেনারেলাইজেশন, দেন স্পেশালাইজেশন অ্যান্ড এগ্রিগেশন। তোমরা যদি কম্পিউটার সায়েন্সে হায়ার স্টাডি করো, সেক্ষেত্রে তোমাদের যখন ফাইনাল ইয়ার আসে সেক্ষেত্রে একটা প্রজেক্ট করতে হয়। রিয়েল লাইফ এক্সাম্পল, মানে রিয়েল লাইফ কোনো প্রবলেমের সলিউশন হিসেবে একটা প্রজেক্ট বিল্ড আপ করতে হয়। আমি আমার কলেজ লাইফের প্রজেক্ট তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা আমি করেছিলাম আমার কলেজে গ্রুপ প্রজেক্ট একটা। তো সেক্ষেত্রে আমি কি করেছিলাম, তার ইয়ার ডায়াগ্রাম কিভাবে ডিজাইন করেছিলাম, সমস্ত কিছুটা আজকে এখানে দেখাবো। ওকে, তো ফার্স্ট এই জিনিসটা আমি ডিসকাস করে নিই, তারপর তোমাদের সাথে সেই জিনিসটা আমি শেয়ার করবো। আচ্ছা, তো এখানে দেখো ইয়ার ডায়াগ্রাম, যেখানে জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন এন্ড এগ্রিগেশন এর কনসেপ্ট আছে। কি বলছে দেখো, জেনারেলাইজেশন ইজ দ্য প্রসেস of the existing CR characteristics from two or more classes and combining them into a general superclass. Specialization means creating new subclass from the existing class. জিনিসটা খুবই সিম্পল। তুমি যদি আহ, একটা স্টুডেন্টকে জেনারেলাইজেশন হিসেবে দেখো, তার ক্লাসিফিকেশন মানে স্পেশালাইজেশন কি হতে পারে, সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে, সে নর্মাল আর্টসের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, তাহলে এই যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে স্পেশালাইজেশন, আর স্টুডেন্ট হচ্ছে জেনারেলাইজড ফর্ম। ঠিক আছে, হোপফুলি কনসেপ্টটা বুঝতে পারলে। এখানে একটা ফ্লো চার্টের মাধ্যমে জিনিসটা বোঝানো হয়েছে। তো কি বলছে দেখো, জেনারেলাইজেশন ইজ দ্য রেজাল্ট অফ টেকিং দ্য ইউনিয়ন অফ টু অর মোর ডিসজয়েন্ট লোয়ার এন্টিটি সেট টু প্রডিউস হায়ার লেভেল এন্টিটি সেট। খুব খুব ইম্পর্টেন্ট কথা। Generalization is the result of taking union of two or more different disjoint, যেটাকে আমরা লোয়ার লেভেল হিসেবেও আইডেন্টিফাই করি, এন্টিটি সেট টু প্রডিউস দ্য হায়ার লেভেল এন্টিটি সেট। তো লোয়ার লেভেলের ইউনিয়নের মাধ্যমে আমরা জেনারেলাইজেশন, যে এন্টিটিটা সেটা পাই, জেনারেলাইজড এন্টিটি। সাব ক্লাসেস আর স্যার কম্বাইন্ড। বলছি যে একটু ওই যেটা এমনি ইম্পর্টেন্ট বললেন না, হুম। আমি তো খাতায় লিখছি না,
ওই হুম জন্য ওটা প্রিন্ট আউট বের করে নেবো। ওইটা একটু সেই এখানে হাইলাইটার অপশন থাকে না, ওটা হাইলাইট একটু করে দিলে এ- আমি এ- একটু এই প্রিন্ট এ- বের করলে আচ্ছা ঠিক আছে, কালার প্রিন্ট। আমি সাজেস্ট করব তুমি খাতায় পয়েন্ট কটা অন্তত লেখো, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। পয়েন্ট কটা লেখো, আমি পিডিএফ পাঠিয়ে দেবো, চিন্তা নেই, পিডিএফ আমি পাঠিয়ে দেবো। কিন্তু এই জিনিসগুলো একটু লিখে নেওয়া খাতায় দরকার আছে। ঠিক আছে, এতে থাকবে, তুমি তারপর বুঝতেই পারবে না কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। ঠিক আছে, তো একটু খাতায় নোট করো, এই 3টে টার্ম অন্তত নোট ডাউন করো। ওকে, আচ্ছা। তো জেনারেলাইজেশনের বেসিক কথাটা একটু লিখে নাও। জেনারেলাইজেশন ইজ দ্য রেজাল্ট অফ টেকিং ইউনিয়ন of two or more disjoint entity set to produce higher level entity set. Subclasses are combined to form superclass. স্যার এটা অর্থাৎ সেই উপরে একটু টানুন, ওই হুম টপিকটার নামটা হুম লিখি। হুম ওই এনহান্সড ইয়ার মডেল বলে লিখবো। হ্যাঁ, ইয়ার মডেল লেখো। ইয়ার মডেলের এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট। ঠিক আছে, ইয়ার মডেল বলে হেডিং দাও। জেনারেলাইজেশনের এই এই দুটো লাইন একটু লিখে নাও, আর কিছু লিখতে হবে না। আর আমি পিডিএফ পাঠিয়ে দেবো, তখন পুরো জিনিসটা ডিটেলসে পড়ে নেবে, যাতে একটা শর্ট নোট তোমরা রেডি করে রাখতে পারো। আমি সেটাই চেষ্টা করছি, যেন পরীক্ষার আগের দিন সমস্ত কিছু তো পড়ার সুযোগ পাবে না, যাতে ওই শর্ট নোটটা দেখলে, খাতা দেখে ওইটা রিভিশন করলেই ওভারঅলটা পুরোটা যেন কভার হয়ে যায়। স্যার ওটা এগ্রিগেশন এগ্রিগেশন এগ্রিগেশন, এগ্রিগ্রেশন, AGGREGRATIN ON, এগ্রিগেশন। আর জেনারেলাইজেশনের মেন লাইনটা লিখে রাখবো তো? হুম হুম, এটাই লেখো, আর এর ডিটেলসটা লিখতে হবে না, লেখো। সেটা হয়ে গেছে? আচ্ছা, এবার চলো এটা ডিটেলসে পড়া যাক। জেনারেলাইজেশন ইজ দ্য প্রসেস of extracting common properties from a set of entities and create a generalized entity from it. It is a bottom up approach. এই পয়েন্টটা শুধু লিখে রাখো, bottom up approach। এইটা হচ্ছে bottom up approach in which two or more lower level entities can be combined to a higher level entities if they have same attribute in common. The higher level entity can also combined with other lower level entities to make further higher level entities. তো দেখো, আমি যদি একটা অ্যাকাউন্ট দেখি, তো এখানে একটা কন্ডিশন হয়, এইভাবে তোমরা ভাঙতে পারো, ইজ এ হ্যাজ, এগুলো ইয়ার ডায়াগ্রামে কিছু কন্ডিশন। যেমন অ্যাকাউন্ট ইজ এ হয় সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে। কারেন্ট অ্যাকাউন্ট হয়তো তোমাদের কাছে টার্মটা নতুন। কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে যদি তুমি কোনো বিজনেস রান করো, সেক্ষেত্রে বিজনেসে অনেক কেনা বেচা হয়, সেই কেনা বেচাতে তুমি নর্মাল সেভিংস অ্যাকাউন্টে নিলে, মানে একসাথে অনেক ট্রানজাকশন তো হয় বিজনেসে, সেক্ষেত্রে ওটা সেভিংস অ্যাকাউন্ট অ্যালাউ করে না, ওই জন্য ওখানে কারেন্ট অ্যাকাউন্ট বলতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। আর সেভিংস অ্যাকাউন্ট যেখানে তুমি তোমার সেভিংস করবে, কিছু তুমি ইনকাম করছো, সেটাকে সেভ করে রেখে দিচ্ছ সেভিংস অ্যাকাউন্টে। তো এরকম দুটো ক্যাটাগরিতে আমরা অ্যাকাউন্টকে, ব্যাংক অ্যাকাউন্টকে ভাঙতে পারি। তো এই অ্যাকাউন্ট হচ্ছে জেনারেলাইজড ফর্ম, এবং তারকে যদি আমি ভাঙি, তাহলে সেখানে আমি সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট পাবো। তো চাইলে এই ডায়াগ্রামটা একটু নোট করো এটা, আর এখানে লিখে রাখো বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে, এই ডায়াগ্রামটা জাস্ট একটু নোট করে নাও। বুঝেছি। হয়ে গেছে?
ইজেটাকে কি বললেন? এটা হচ্ছে কন্ডিশন, মানে অ্যাকাউন্টটা কি তোমার হবে সেভিংস না কারেন্ট। ইজে আছে, হ্যাজে আছে, এগুলো ইয়ার ডায়াগ্রামে ইউজ হয়। ইজে, হ্যাজে, আর এইগুলোকে এইরকম তোমার ডায়মন্ড শেপের মধ্যে রাখতে হয়। আমরা দেখেছি যখন ফ্লো চার্টে আমরা দেখেছি যখন কোনো কন্ডিশন হয় সেক্ষেত্রে সেটাকে আমরা ডায়মন্ড শেপের মধ্যেই রাখতাম। হোপফুলি ফ্লো চার্ট হ্যাঁ স্যার, মনে হয়ে গেছে। আছে। হ্যাঁ, হয়ে গেছে এটা? হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, এবারে এটাকেই এক্সপ্লেন করেছে। ফর এক্সাম্পল, সেভিংস অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট টাইপস এন্টিটিস ক্যান বি জেনারেলাইজড and an entity with name account can be created which covers both. আচ্ছা, দেখো এখানে আরো একটা জেনারেলাইজেশনের ফর্ম আছে। দেখো ভেহিকেল, ভেহিকেল হচ্ছে একটা তোমার কি, এটাকে কি বলা যেতে পারে বলো দেখি? ভেহিকেল কি, ইয়ার ডায়াগ্রাম তো করেছি। যখন আমরা রেক্ট্যাঙ্গেলের মধ্যে লিখি কোনো কিছু সেটাকে কি বলা হয় বলো? যখন আমরা রেক্ট্যাঙ্গেলের মধ্যে কিছু লিখি সেটাকে কি বলা হয়? স্যার কি বলে? ইয়ার ডায়াগ্রামের একদম প্রথমের ক্লাসেই এগুলো আমি ডিসকাস করেছিলাম, একটু মনে করার চেষ্টা করো। যখন রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে কোনো কিছু লেখা হয় সেটাকে কি বলা হয়? স্যার ওই সেই মানে জিনিসের এন্টিটি, ইয়েস, এন্টিটি টাইপ। ইয়েস, এন্টিটি। আর যখন এরম ওভাল শেপের মধ্যে কিছু লেখা হয় সেটাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট। ভেরি গুড। তো দেখো এখানে ভেহিকেল বলে একটা এন্টিটি আছে, তার অ্যাট্রিবিউট হচ্ছে, মনে করো একটা ভেহিকেল যা ইচ্ছা হতে পারে, তার একটা মেক মানে কোথা থেকে তৈরি হয়েছে, মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, সে যা ইচ্ছা হতে পারে, তার একটা মডেল নাম্বার থাকবে, ক্লাসিক নাম্বার থাকবে, নাম্বার প্লেট থাকবে। এরপর এটাকে আমি যদি ইসে দিয়ে ভাগ করি তাহলে ভেহিকেল বিভিন্ন রকম হয়, যেমন কার হতে পারে, বাস হতে পারে, ট্রাক হতে পারে। তো এটা আমার হয়ে যাচ্ছে স্পেশালাইজেশন। আর উপরের দিকে যদি আমি ভেহিকেলটা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের জেনারেলাইজেশন। তো এখানে বিভিন্ন রকম কারের বিভিন্ন কোম্পানি থাকে, বাসেরও বিভিন্ন রকম নাম্বার আছে, যেমন সিট নাম্বার কত থাকবে, লোড ট্রাকের লোড ক্যাপাসিটি কত, এগুলো আবার এর এনটিটি। তো এর অ্যাট্রিবিউট ভুল বললাম, এটা হচ্ছে এর অ্যাট্রিবিউট। যেমন লোড ক্যাপাসিটি, একটা ট্রাকের কত লোড নেওয়ার ক্ষমতা, তো সেটা হচ্ছে ট্রাকের একটা অ্যাট্রিবিউট। ট্রাক এখানে আবার ইন্ডিভিজুয়াল একটা এনটিটি, এখানে বাসও একটা এনটিটি। এগুলোকে আবার আমরা ফার্দার অ্যাট্রিবিউট এর ডিফাইন করতে পারি। তো এইটা হচ্ছে আর একটা তোমার জেনারেলাইজেশনের ডায়াগ্রাম, এটা একটু নোট করে ফেলো। তো এই ইজে দিয়ে আরো অনেক কিছু হতে পারে, বাস, কার, ট্রাক, আরো অনেক কিছু তুমি এটাকে ভাঙতে পারো, বাইক ভাঙতে পারো, এরকম। এটাকে মানে পার্টিকুলার কতগুলো জিনিস দিয়ে তোমাকে বোঝানো হচ্ছে এটা, ঠিক আছে? এরকম ইজে দিয়ে তুমি হাজারো একটা লিখতে পারো। ডায়াগ্রামটা হয়ে গেলে বলো। জিনিসটা খুবই ইজি। আর স্পেশালাইজেশন পুরোটাই এর উল্টো, মানে এই বাস, কার, ট্রাক, তখন এটা হয়ে যাবে স্পেশালাইজেশন। হয়েছে? এটা ড্রয়িং হলো? হ্যাঁ স্যার, হয়েছে। ওকে। তো এবার স্পেশালাইজেশনে যাই। স্পেশালাইজেশন কি বলছে দেখো, ইট ইজ দ্য অপোজিট অফ জেনারেলাইজেশন, যেটা এক্ষুনি বললাম। স্পেশালাইজেশন ইজ এ প্রসেস ইন হুইচ অ্যান এন্টিটি ইজ ডিভাইডেড ইনটু সাব এন্টিটিস বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। Specialization is a process of taking a subclass of higher level entity set to form a lower level entity set. It is the process of designing a subgrouping within the
এন্টিটি সেট। স্পেশালাইজেশন ইজ টপ ডাউন অ্যাপ্রোচ, এটাও হাইলাইট করো, টপ ডাউন অ্যাপ্রোচ। আর এই স্পেশালাইজেশনের ডেফিনেশনটা নোট করো, স্পেশালাইজেশনের ডেফিনেশন নোট করো আর এটা লিখে রাখো, টপ ডাউন অ্যাপ্রোচ। ওটা যেমন ছিল বটম আপ অ্যাপ্রোচ, এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, in which a higher level entities is divided into multiple specialized lower level entities. In addition to sharing the attributes of the higher level entities, these lower level entities have specific attributes of their own. অবশ্যই স্টুডেন্ট যেমন আগেরটা আমরা দেখলাম, স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, কারেন্ট স্টুডেন্ট, এরকম ভাবেও আমরা ভাগ করতে পারি। তাহলে এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। এবার এক্স স্টুডেন্টেরও কিছু অ্যাট্রিবিউট থাকবে, তার নেম থাকবে, রোল নাম্বার থাকবে, তারপর তার ফোন নাম্বার থাকবে, বিভিন্ন রকম অ্যাট্রিবিউট এক্স স্টুডেন্টেরও থাকবে, কারেন্ট স্টুডেন্টেরও থাকবে। সিমিলার ওয়েতে স্টুডেন্টের এরকম অ্যাট্রিবিউট থাকবে। স্টুডেন্ট হচ্ছে জেনারেলাইজড ফর্ম, আর এটার হচ্ছে স্পেশালাইজড ফর্ম হচ্ছে এক্স স্টুডেন্ট অ্যান্ড কারেন্ট স্টুডেন্ট। ওকে, তো স্পেশালাইজেশন জিনিসটা এখান থেকে নোট করে ফেলো, আর এখানে এই লাইনটা হাইলাইট করো, টপ ডাউন অ্যাপ্রোচ। হয়ে গেলে বলো। হয়ে গেছে। ওকে, হোপফুলি লিখলে। তো এবার এই ডায়াগ্রামটা চাইলে লিখতে পারো। এখানে একটা, ওটা যেমন ব্যাংক দিয়ে এক্সাম্পল ছিল, এখানে স্টুডেন্ট দিয়ে এক্সাম্পলটা দেওয়া আছে। স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, কারেন্ট স্টুডেন্ট, আর অ্যারো দিয়ে লিখে রাখো টপ ডাউন অ্যাপ্রোচ। হয়েছে এটা? হয়ে গেছে। এবার এটাকে এক্সপ্লেন করে যে সিমিলার ওয়েতে ভেহিকলটা এটা লিখতে হবে না। এখানে ওটা নিচের দিকে আমি করে দিলে, যদি ওটাকে টপ ডাউন দেখিয়ে দিই, তাহলে ওটা হয়ে যাচ্ছে আমার স্পেশালাইজেশন। দেখো, মেক, মডেল অ্যান্ড ক্লাসেস নাম্বারস আর শেয়ার্ড অ্যাট্রিবিউটস অ্যামং দ্য এন্টিটিস কার, বাস, ট্রাক। দিস এন্টিটিস হ্যাভ দেয়ার ওন অ্যাট্রিবিউট অ্যাজ ওয়েল। দেখো, যখন আমি ভেহিকেলটাকে ভাঙলাম, সেখানে আমি পেলাম কার, বাস, ট্রাক। দেখো, ভেহিকেলের যে অ্যাট্রিবিউট, সেটা কিন্তু অটোমেটিক্যালি আমার কার, বাস অ্যান্ড ট্রাকে অ্যাসাইন হয়ে যাবে। কেন হবে? মনে করো, তুমি হিউম্যান ক্লাসটাকে আইডেন্টিফাই করছো। তো হিউম্যানের কি ক্যারেক্টারিস্টিক থাকবে? দুটো হাত থাকবে, দুটো পা থাকবে। এবার সেই হিউম্যানের বিভিন্ন রকম স্পেশালাইজেশন হতে পারে, একটা তুমি, একটা আমি। এবার সেই যে বেসিক প্রপার্টিস, অর্থাৎ আমি যদি হিউম্যান ক্লাসটাকে ভাঙি, ইজে একটা শায়ক আর একটা যে কোনো একটা এবিসি নাম নিয়ে নাও, ওকে। তো সেক্ষেত্রে দুজনেরই তো হিউম্যানের যে প্রপার্টি গুলো হয়, মানে দুটো হাত থাকবে, দুটো পা থাকবে, চোখ থাকবে দুটো, তো সেই প্রপার্টি গুলো থাকবে। আবার তাদের কিছু ইউনিক প্রপার্টিও থাকবে। তো যখন আমি স্পেশালাইজেশনের জিনিসগুলো ভাঙলাম, অটোমেটিক্যালি যে তার সুপার ক্লাসে যেগুলো ছিল, সেগুলো অটোমেটিক্যালি সাব ক্লাসে অ্যাসাইন হয়ে গেল।
কনসেপ্টটা কি বুঝতে পারলে? কি বললাম? হ্যাঁ স্যার। হুম। তো স্পেশালাইজেশনে কিন্তু জিনিসটা এরম ভাবে হয়। যেমন স্টুডেন্ট তুমি কিভাবে বুঝবে? স্টুডেন্টের কিছু প্রপার্টি থাকবে, তার এজ লিমিট থাকবে একটা, তার ওইগুলো অটোমেটিক্যালি এখানে অ্যাপ্লাই হবে। কিন্তু স্টুডেন্টের নেম বিভিন্ন স্টুডেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম নাম হবে, কিন্তু বেসিক যে জিনিসটা সেটা স্টুডেন্টের ক্লাসের মধ্যে সেমই থাকবে। ওকে, স্টুডেন্ট তাকে ইউনিফর্ম পরে আসতে হবে, তাকে নির্দিষ্ট টাইম পিরিয়ড অবধি স্কুলে থাকতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক প্রপার্টি স্টুডেন্টের। এবার এর আবার বিভিন্ন ক্লাসিফাই করে আমি স্পেশালাইজেশন তৈরি করে নিতে পারি। ওকে, হোপফুলি বুঝতে পারলে। ওই জন্য এখানে লিখছে মেক মডেল অ্যান্ড ক্লাসেস নাম্বারস আর shared attributes among the entities car, bus, truck. These entities have their own attributes as well. হোপফুলি বুঝতে পারবে। নেক্সট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এগ্রিগেশন। কি বলছে দেখো, এগ্রিগেশন ইজ এ প্রসেস when relations between two entities is treated as single. দুটো এন্টিটির মধ্যে যখন রিলেশন থাকবে এবং সেটাকে একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে আমরা যখন আইডেন্টিফাই করব, সেটাকে আমরা বলবো এগ্রিগেশন। আর এগ্রিগেশন দেখো এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। সেন্টার অ্যান্ড কোডস, সেন্টার অফার কোডস, এই পুরো জিনিসটাকে দেখো আমরা একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে কভার করে দিয়েছি। তাহলে এই যে রিলেশনটা সেটা একটা এন্টিটি হিসেবে ট্রিট হচ্ছে, তো সেইটাকে আমরা এগ্রিগেশন বলবো। তো কি বলছে, এগ্রিগেশন ইজ এ প্রসেস হোয়েন রিলেশনস বিটুইন টু এন্টিটিস। এখানে দুটো এন্টিটিস কিন্তু আছে, দেখো একটা সেন্টার আর একটা কোডস, এদের নিজস্ব কিছু অ্যাট্রিবিউট আছে, এর মধ্যে একটা রিলেশন আছে অফার। এই দুটো এন্টিটিকে যখন আমরা একসাথে একটা কভার করে দেবো রেক্ট্যাঙ্গেল দিয়ে, একটা সিঙ্গেল এন্টিটি তৈরি হয়ে গেল, তখন সেই জিনিসটাকে আমরা বলবো এগ্রিগেশন। Aggregation is a process when relations between two entities is treated as single entities, and ER diagram is not capable of representing relationship between an entity and a relationship which may be required in some scenarios. In those cases, the relations with its corresponding entities is aggregated into a higher level entity. ওকে, তো এখানে সেন্টার আর কোর্সের মাধ্যমে সেই জিনিসটাকেই বোঝানো হচ্ছে। ইন দ্য ডায়াগ্রাম অ্যাবভ, দ্য রিলেশনশিপ বিটুইন সেন্টার অ্যান্ড কোর্স টুগেদার ইজ অ্যাক্টিং অ্যান এন্টিটি, যেটা বলছিলাম, হুইচ ইজ ইন রিলেশনশিপ উইথ অ্যানাদার এন্টিটি, ভিজিটর। তো সেক্ষেত্রে দেখো এই দুটো এন্টিটি মিলে একটা এন্টিটি তৈরি হলো, সেটা আবার কি হচ্ছে, আরেকটা এন্টিটি যেটা ভিজিটর সেখানে একটা রিলেশন তৈরি করেছে এনকোয়ার। ওকে, তো now in real world, if the visitors or a student visit a coaching center, he will never inquire about the center only or just before the course, rather she will ask inquire about. ওকে, তো হোপফুলি বুঝতে পারলে এগ্রিগেশন কনসেপ্টটা। এখানে এই ডায়াগ্রাম আর এই ডেফিনেশনটা জাস্ট লিখে নাও, আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ স্যার, একটু কেটে গেল, কি বললেন? হ্যাঁ, বলছি এগ্রিগেশনের বেসিক যে ডেফিনেশনটা আর এই যে ডায়াগ্রামটা লিখে নাও, এখানে এটা লিখে নিচে লিখে রাখাও এগ্রিগেশন। ওকে, ঠিক আছে। করো, হয়ে গেলে বলো। So, require relationship is needed between relationship works for and entity machinery. দেখো এখানে প্রজেক্ট আর এমপ্লয়, সেখানে একটা রিলেশনশিপ আছে। আর এই যে এম এন, এটা কেউ বলতে পারবে কি এই জিনিসটা এম এন লেখা কেন আছে? বলতে পারবে এটা কি হয়েছে? কিন্তু এই যে এম লেখা এন লেখা, এটা কেন লেখা আছে? এই জিনিসটাকে কি বলা হয়? স্যার সেদিন তো করলাম, ওটা মনে হচ্ছে। বলো।
চেষ্টা করো। আগের ক্লাসেই হয়েছে এটা। এগুলো থেকে কিন্তু কোশ্চেন হবে। আর যখন ইয়ার ডায়াগ্রাম ড্র করতে দেবে, যদি দেয়, দেওয়ার চান্সেস আছে। হয় 5 নম্বরের কোশ্চেন তোমাদের হয় তো, মানে কম্পিউটার সায়েন্সে 5 নম্বর হাইস্ট তো কোশ্চেন, না তোমাদের কোড বোধহয় আসে না। স্যার জানি না তো। তোমাদের 5 নম্বরই হাইস্ট, 3+2 এইভাবে দেয়। ঠিক আছে, এবার তোমাদের আলাদা প্র্যাকটিক্যাল আছে তো এই এর। হুম। প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যাল তো আছে। প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল 30 নম্বরের প্র্যাকটিক্যাল। হ্যাঁ, সেখানে এসকিউএল করতে হবে, তাই তো, এসকিউএল আছে। স্কুলে তো যাই না। হুম। এসকিউএল আমি দেখাবো এসকিউএল স্যার করে। এটা কি সেই বলো। ওয়ান ওয়ান মেনু ওয়ান, ওই হুম। রিলেশন গুলো? হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটাকে কি বলে মনে আছে? এই জিনিসটা একটা স্পেসিফিক নাম ছিল, পারবে? আচ্ছা আমি বলে দিই। রিলেশনশিপ, হ্যাঁ বলো, কি কি বল। রিলেশনশিপ কিছু একটা? না না, রিলেশন তো এই ওয়ার্কস ফর, এটা একটা রিলেশন। প্রজেক্ট আর এমপ্লয়ের মধ্যে রিলেশন হচ্ছে ওয়ার্কস ফর, এটা একটা না রিলেশন। স্যার মনে পড়ছে। আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় কার্ডিনালিটি। কি বলা হয়? কার্ডিনালিটি। ঠিক আছে, ওই 1:1, মেনি ইজ টু 1। তাহলে M:N, এটা হচ্ছে মেনি ইজ টু মেনি। অর্থাৎ আহ, দেখো একটা কোম্পানিতে হাজারো একটা প্রজেক্ট থাকতে পারে, আর হাজারো একটা এমপ্লয়ি থাকতে পারে। তাই জন্য এটা মেনি ইজ টু মেনি এইভাবে আইডেন্টিফাই করা হচ্ছে। M:M দিয়েও লেখা যেতে পারে, M:M দিয়েও লেখা যেতে পারে। ওকে, এবার এই দুটোকে একসাথে একটা এন্টিটি হিসেবে ট্রিট করা হচ্ছে, সেটাকে আমরা বলছি, কি বলছি, aggregation. Okay, using aggregation, so work for relations with its required employees and project is aggregated into a single entity, and relationship required is created between aggregate entity and machinery. তো এই প্রজেক্টটা তৈরি করতে বিভিন্ন এমপ্লয়ি লাগবে এবং বিভিন্ন রকম মেশিনারির প্রয়োজন হবে। সেক্ষেত্রে রিকোয়ার্ড এর সাথেও একটা রিলেশন আর রিকোয়ার্ড দিয়ে একটা রিলেশনশিপ তৈরি করা হয়েছে মেশিনারির সাথে। তো এই যে কনসেপ্ট এখানে, এই কনসেপ্টটাকে আমরা এগ্রিগেশন বলছি। দেখো বুঝতে পারলে কিনা, এই ডায়াগ্রামটা ড্র করে, এগ্রিগেশনের ডায়াগ্রামটা ড্র করো। হয়ে গেলে বলো, বুঝতে পারলে তো এই কনসেপ্টটা কি? স্যার কার্ডিনালিটি কি, মানে হোয়াট ইজ কার্ডিনালিটি, এরকম ভাবে আসতে কোশ্চেন পারে, আসবে? আসতে পারে, আসতে পারে। তখন ওই আচ্ছা আচ্ছা। আমি পড়িয়েছি তোমাদের ওই, এতে ডেফিনেশনটা লেখা আছে দেখবে। এর আগের যে পিডিএফটার কথা তোমরা বলছিলে, এখানেই খুব সম্ভবত থাকবে। এটাই তো হচ্ছিল, হ্যাঁ। হুম, এখানেই এই দেখো কার্ডিনালিটি, the numbers of time an entity of an entity set participate in a relationship set as known as cardinality. তো এই পিডিএফটা খুব ইম্পর্টেন্ট, এইগুলো একটু খাতায় পারলে নোট করে রেখো। আমি ক্লাসে বলেছিলাম, পড়েছো কি জানি না। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা ভাইটাল টপিক। এয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কার্ডিনালিটি জিনিসটা কি। তো কার্ডিনালিটির বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, দেখো M:N, এটাকে আমরা বলেছিলাম মেনি কার্ডিনালিটি। আবার M:1, সেটাকে আমরা মেনি ইজ টু 1 বলেছিলাম কার্ডিনালিটি। 1 to মেনিও হয়, 1:N। এখানে এন তুমি যা ইচ্ছে ইউজ করতে পারো, ওটা কোনো মানে ম্যান্ডেটরি নয় যে এম ইউজ করতে হবে, এন ইউজ করতে হবে। তুমি যা ইচ্ছে ইউজ করতে পারো। আবার 1 to 1 কার্ডিনালিটিও আছে। তো এখানে দেখো এই হ্যাজ এ, এই তো এগুলো আগের আগের ক্লাসে ছিল, হ্যাজ এ, তারপর প্লেসড, এইরকম বিভিন্ন রকম ছিল, স্টাডি, এগুলো রিলেশন বেসিক্যালি। আর এইরকম একটা আমরা সেটের মতো একটা আগের দিন দেখেছিলাম, যেখানে আমরা স্ট্রং এন্টিটি, উইক এন্টিটি, এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। ঠিক আছে, আমি এই পিডিএফটা তোমাদের ক্লাসের শেষে পাঠিয়ে দেবো, তাহলে এই কনসেপ্টটা আবার একবার রিক্যাপ হয়ে যাবে। ওকে, পিডিএফটা ভালো করে কিন্তু পড়ো।
হ্যাঁ স্যার। হুম, খুব ইম্পর্টেন্ট পিডিএফ ওটা। এটা নোট করো, হয়ে গেলে জানাও। তোমাদের কিন্তু ইয়ার ডায়াগ্রাম ড্রয়িং করতেও দিতে পারে, বলবে যে একটা এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেমের ইয়ার ডায়াগ্রাম ড্র করো, এরকম কিন্তু কোশ্চেন হতে পারে। আর তোমরাই নতুন বছর, তাই কোশ্চেন কিরকম কি হবে সেটা প্রেডিকশন করাটা খুবই টাফ হয়ে দাঁড়ায়। একটা দুটো এক্সাম্পল স্যাম্পল পেপার থাকলে সেটা অ্যানালাইজ আমাদের করতে স্কুলের স্যার নাকি বলো। পারুল প্রকাশনের বই কিনতে বলেছে। তোমাদের স্কুল তো কোশ্চেন করবে না, মেন ব্যাপার তো তোমাদের কোশ্চেন হ্যাঁ তো ওটা, হ্যাঁ। কোশ্চেন তো বোর্ড হবে। এবার স্কুলের স্যার বলতে পারে পারুল প্রকাশনী, আমি বলতে পারি রায় মার্টিনের বই কেন। তো সেটা তো কোনো না স্ট্যান্ডার্ড। মানে, হুম, বলো। না মানে ওই আর কি সেই স্কুলে আর কি ওইটা ভালো হতো, সেই জন্য হ্যাঁ মানে কিছু যাই না মানে, বলেছে বলে বললাম আপনাকে। হ্যাঁ ঠিক আছে, হতে পারে, কিন্তু তোমাদের স্কুলও কোশ্চেন করবে না, কোশ্চেন হবে বোর্ড থেকে। এবার বোর্ড থেকে কিন্তু যখন আমি ভাবছি যে ওটা কিনে কোনো লাভের লাভ কি হবে, কারণ সেই তো আমার এই নোটগুলো পাচ্ছি আমি সেখান থেকে, তো একই তো জিনিসের, বরং এক, বেশি জিনিস হ্যাঁ নিয়ে আরো বেশি সেটাই। কনফিউজ হয়ে ওঠে। হুম, তুমি এক কাজ করতে পারো, তোমার যদি কোনো বন্ধু কিনে থাকে তার কাছ থেকে একদিনের জন্য বইটা নাও। তার কাছ থেকে। হুম, হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, তার কাছ থেকে বা একদিনের ছবি জন্য করে পিডিএফ করে পাঠাতে বলি। পাঠাতে না হয় তুমি হার্ড কপিটাই নিয়ে আসো, একদিন নিয়ে এসে দেখো যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ যে নোটসে আমি পাচ্ছি না, সেখান থেকে ওখান থেকে রেফারেন্স হিসেবে একসাথে করে রাখতে পারো। ঠিক আছে? দেখো, যখন তোমরা এইচএস বা মাধ্যমিক দেবে তখন পার্টিকুলার একটা বই একটা সাজেশনের উপর পড়ে থাকলে হবে না, হাজারো একটা বই ঘেঁটে হয় না সেটা। হ্যাঁ নিজের রেফারেন্স নিয়ে করতে হয়। তো এই জিনিসগুলো নিজেকে এফোর্ট দিতে হবে, এটা কোনো স্যার কোনো ম্যাডামই এবার করে দেবে না। মাধ্যমিকে তবু করা যায়, উচ্চ মাধ্যমিক তো একটু অসুবিধাই হবে, উচ্চ মাধ্যমিক জিনিস প্রচুর রয়েছে, ওটা তো আর হুম, দু তিনখানা এবার বই তো। এবার এবার সবসময় মাথায় রাখতে হবে আমার সিলেবাসে কোনটুকুনি চাইছে। তোমার সিলেবাস এইটুকুনি, তুমি পুরো কভার করতে যাচ্ছ, তোমার আলটিমেট টাইম ওয়েস্ট হবে। ওই জন্যই তো আমি পুরো জিনিসটা তোমাদের যাতে সুবিধা হয় নোট আকারে প্রোভাইড করছি, সিলেবাসে যেটুকুনি প্রয়োজন সেটুকুনিই আমি এখানে কভার করেছি। হ্যাঁ, আমি লাস্টে তোমাদের সেটাই ভালো। হ্যাঁ লাস্টে তোমাদের সিলেবাসের সাথে ম্যাচ করেও দেখিয়ে দেবো কোন টপিকগুলো হয়েছে, কোন টপিকগুলো বাকি আছে, সেগুলোর জন্য আমি আবার আলাদা নোটস দিয়ে দেবো। ঠিক আছে? তো এটা একটু নোট করো, হয়ে গেলে জানো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হোপফুলি করলে। তো এইটা ছিল আমাদের এই জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন আর এগ্রিগেশনের কনসেপ্ট। তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। তোমাদের এটা সিলেবাস। তো আমরা স্ট্যান্ডার্ড পজিশনেই এখনো আছি। আমাদের তো এইগুলো হয়ে গেছে, ডাটা মডেলস। এবার বিভিন্ন রকম ইউজার যেগুলো আছে সেটাও আজকে আমি একটু ডিসকাস করব। রিলেশনাল মডেল, রিলেশনাল অ্যালজেব্রা এই পার্টটা বোধহয় হয় না তোমাদের, তাই তো? রিলেশনাল অ্যালজেব্রা এই পার্টটা হয়নি। এন্টিটি কনস্ট্যান্ট, ডোমেন কনস্ট্যান্ট, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এটা বাকি আছে। উইক এন্টিটি আগের দিন হয়ে গেছে। ডেটাবেস, ইয়ার ডায়াগ্রাম চলছে, ইয়ার ডায়াগ্রামস অফ সাম এক্সাম্পল, ডাটাবেস, উইক স্ট্রং এন্টিটি সেট, স্পেশালাইজেশন, জেনারেলাইজেশন, কনস্ট্যান্ট অফ স্পেশালাইজেশন অ্যান্ড জেনারেলাইজেশন অ্যান্ড এগ্রিগেশন। এই পোর্শনটা তোমাদের পুরোটা কমপ্লিট হলো। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের যেটা রিলেশনাল অ্যালজেব্রার পার্ট একটু বাকি আছে, ওই পার্টটা তোমাদের করাতে হবে। তার আগে জেনারেলাইজেশনের তোমাদের আরো কিছু জিনিস একটু দেখাই। তোমরা যখন হায়ার স্টাডিতে যাবে না, তখন তোমাদের একটা প্রজেক্ট ডিজাইন করতে হয়। তোমরা যখন বিটেক করবে বা অন্য কোনো ফিল্ডে নিয়ে পড়াশোনা করবে যেখানে কম্পিউটার সায়েন্সটা আছে, বিএসসিও করতে পারো, বিসিও করতে পারো, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোন ফিল্ডে যাবে। এবার সেক্ষেত্রে যে জিনিসটা হয়, লাস্ট ইয়ারে মানে ফাইনাল ইয়ারে গিয়ে একটা প্রজেক্ট ডিজাইন করতে হয়। তো আমাদের টাইমে আমরা একটা প্রজেক্ট ডিজাইন করেছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমরা কি করেছিলাম, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম করেছিলাম। সেক্ষেত্রে মনে করো কোথাও কোনো একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা ফান্ড কালেকশন করে, পুরাতন তোমার যদি কোনো কিছু তুমি ডোনেট করতে চাও, মনে করো তোমার পুরাতন জামা কাপড় আছে যেটা তুমি এখন আর পরছো না, সেটা তো তুমি ফেলেই দেবে। এবার সেইগুলো আমরা কালেক্ট করে ওই সমস্ত সাধারণ মানুষকে বিলি করতাম। মানে সেরকম একটা কনসেপ্ট আমরা এই প্রজেক্টের মাধ্যমে ভেবেছিলাম। ঠিক আছে? তো যখন প্রজেক্ট হয় তখন সেক্ষেত্রে এসআরএস ডকুমেন্টেশন করতে হয়।
তো এটা আমাদের সেই ডকুমেন্টেশন। সেই ডকুমেন্টেশনে আমাদের প্রজেক্টের সম্পর্কে ফার্স্ট ইন্ট্রোডাকশন অফ দ্য প্রজেক্ট, তারপর মডিউল কি কি আমরা ইউজ করেছি, মডিউলস অফ ডোনেশন ম্যানেজমেন্ট সিস্টেম। বেসিক্যালি এগুলো একটা গ্রুপ প্রজেক্টে তোমাকে 4-5 জন একটা গ্রুপ করে দেবে, সেক্ষেত্রে তোমরা তাদের সাথে মিলে একটা কাজ করবে। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রিভিউ রিলেটেড ওয়ার্ক এটা দেখাচ্ছি কারণ তোমাদের এখানে আমি ইয়ার ডায়াগ্রামটা একটু দেখাবো। আমাদের সিস্টেম যেটা একটা রিয়েল লাইফ সিস্টেম, সেই রিয়েল লাইফ সিস্টেমে আমরা কিভাবে ইয়ার ডায়াগ্রামটা ডিজাইন করেছিলাম সেই জিনিসটা একটু দেখাবো তোমাদের, যাতে আইডিয়াটা ক্লিয়ার হয় কেন আমরা এই জিনিসগুলো করছি। যে কোনো বড় প্রজেক্ট যখন বিল্ড করতে হয় তার পিছনে কিন্তু এরকম ছোট ছোট ডকুমেন্টেশন করতে হয়। ডকুমেন্টেশন মানে তোমার একটা লিখিত, তুমি এই জিনিসগুলো করবে। মনে করো তুমি একটা কোনো ব্যাংকিং সলিউশন বানাচ্ছ, তাহলে ব্যাংকের সাথে আর তোমার আইটি সেক্টরের যে সমস্ত স্টাফ আছে তাদের একটা মিটিং হলো, তারপর একটা তারা ফাইনাল ডিসিশন এলো, সেটাকে প্রপার ডকুমেন্ট করে সেখানে দুই পক্ষের সিগনেচার করতে হয়। সেই ডকুমেন্টেশনের কাজগুলোই হচ্ছে এটা। তো এখানে মেথোডোলজি আছে, সিস্টেম ডিজাইনস আছে, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, বিভিন্ন রকম টেস্টিং প্ল্যাটফর্ম ইউজ করতে হয়। আচ্ছা, তো এখানে আমি প্রজেক্টটা দেখাই। আমরা বেসিক্যালি পিএইচপি, মাইএসকিউএল, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, স্পাইরাল মডেল এই জিনিসগুলো ইউজ করেছিলাম প্রজেক্টে। তো ইন্ট্রোডাকশন আছে, অ্যাডভান্টেজ আছে, লিমিটেশনস আছে, মডিউলস। আচ্ছা, ইয়ার ডায়াগ্রাম পোর্শনটা তোমাদের নিয়ে যাই। অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট, হার্ডওয়্যার এনভায়রনমেন্ট, সফটওয়্যার এনভায়রনমেন্ট, কি কি ইউজ করেছো, কি প্ল্যাটফর্ম ইউজ করেছো সেগুলো সম্পর্কে লিখতে হয়। কি কি প্ল্যাটফর্ম ইউজ হয়েছে, ওয়েব সার্ভার কি ইউজ করেছো, তোমার কোন স্ক্রিপ্টিং কি এআই ল্যাঙ্গুয়েজে লিখেছো, সেগুলো সমস্ত কিছু লিখতে। এটা দেখো, এটা তোমাদের যখন করবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, তখন এই স্পাইরাল মডেল ডিজাইন করতে হয়। বেসিক্যালি এটা মডেল, তোমরা এখন এগুলো বুঝবে না। আচ্ছা, আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে বেসিক্যালি ফ্লো চার্ট। আমাদের সিস্টেমটার আমরা নাম দিয়েছিলাম ইমপ্যাক্ট এক্সচেঞ্জ। ওকে, যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, তো এটা ছিল আমাদের প্রজেক্টটার নাম ইমপ্যাক্ট এক্সচেঞ্জ। তো সেক্ষেত্রে আমাদের কতগুলো ইউজার হবে, মানে কি কি ভাগে আমরা ইউজার গুলোকে ভাগ করতে পারবো, তার জন্য একটা ফাংশনাল ফ্লো চার্ট করতে হয়। ফাংশনাল ফ্লো চার্টে আমরা দেখো ইমপ্যাক্ট এক্সচেঞ্জ, এই যে সিস্টেমটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, সেক্ষেত্রে আমরা তিনটে মানে এইরকম ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। এক ছিল অ্যাডমিনিস্ট্রেটর, যে সমস্ত জিনিসটা মনিটর করবে। নেক্সট হচ্ছে সাধারণ ইউজার, যে জিনিসটা সম্পর্কে রিপোর্ট করবে, তার যদি কোনো নিড থাকে সেটা বলবে, কোথাও ডিজাস্টার হলে সেটা রিপোর্ট করবে। আর থাকবে এনজিও, অবশ্যই এনজিও থ্রুতে কাজটা করলে ইজি হয়ে যায়। বিভিন্ন এনজিও কে যদি আমার সিস্টেমে কোলাবোরেট করিয়ে নিতে পারি, তাহলে সে এনজিও থ্রুতে ওই ডিজাস্টারটাকে অনেক, মানে ম্যান পাওয়ারটা অনেকটা বেড়ে যাবে। এরপর আমরা ইউজার, এই ইউজারটাকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম। সেটা হচ্ছে, মানে এটাকে তোমরা স্পেশালাইজেশন বলতে পারো, ভিজিটর অ্যান্ড রেজিস্টার ইউজার। দেখবে তোমরাও এটা নোটিস করেছো, কোনো একটা ফার্স্ট টাইম ওয়েবসাইটে গেলে, মনে করো ফার্স্ট টাইম ফ্লিপকার্টেই গেলে, তো সেক্ষেত্রে তুমি তো ফ্লিপকার্টের জিনিসপত্রগুলো দেখতে পাও, হ্যাঁ কি না? দেখতে পাও তো, কি কি প্রোডাক্ট আছে হ্যাঁ দেখতে পাও। তার মানে তুমি উইদাউট রেজিস্ট্রেশন না করেও দেখতে পাচ্ছ কি কি প্রোডাক্ট আছে। তাহলে এই ধরনের যে ইউজার, সেইগুলোকে আমরা বলি ভিজিটর, মানে যারা ভিজিট করছে জাস্ট। এবার সে যখন ওই প্ল্যাটফর্মে তার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, সে হয়ে গেল রেজিস্টার্ড ইউজার। ফার্স্ট অ্যাকাউন্ট করলো, তারপর লগ ইন করলো, তাহলে সে আমার হয়ে গেল রেজিস্টার্ড ইউজার। এইভাবে দুটো ভাগে ভাগ করলো। এরপর হচ্ছে ভিজিটর। ভিজিটর বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। ভিজিটর কি কি দেখতে পাবে দেখো, অ্যাভেলেবেল কি কি প্রোডাক্ট আছে, ভিউ এনজিও লিস্ট কি কি আছে, এনজিও ডিজাস্টার রিলিফ, হেল্প অ্যান্ড তোমার এফএকিউ পেজ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস, এই পেজগুলো দেখতে পাবে। রেজিস্টার ইউজার কি করতে পারবে, রেজিস্টার লগ ইন করতে পারবে, ডোনেট করতে পারবে, রিকোয়েস্ট করতে পারবে, ট্র্যাক করতে পারবে। যেমন ট্র্যাকিং এর সিস্টেমটাও ছিল, যখন তোমরা দেখবে ফ্লিপকার্টে কোনো কিছু যখন ডেলিভারির জন্য অর্ডার করছো, তো সেক্ষেত্রে ট্র্যাকিং এর একটা লিস্ট আছে না, কোন তারিখে কোথায় যাচ্ছে সেগুলো তোমরা দেখতে পাও। তো সেই রকম একটা জিনিস ছিল। কন্ট্যাক্ট এনজিও থাকবে, আর ফিডব্যাক থাকবে।
ওকে। এনজিওর ক্ষেত্রেও এইরকম ভাবে বিভিন্ন রকম পার্ট ছিল। এইগুলো কিন্তু প্রপার ডকুমেন্ট করতে হবে। নাহলে কিন্তু তুমি প্রজেক্টে কাজই করতে পারবে না। তুমি প্রজেক্টে কাজ করা শুরু করলে, তুমি কোনটার পরে কোনটা করবে সেটা নিয়েই তো কনফিউজ হয়ে যাবে। তাহলে এনজিও কে তোমাকে ক্লাসিফাই করতে হবে। এনজিও দেখো কি, কি হতে পারে, এনজিও কি, কি করতে পারে দেখো। তোমার এনজিও লগ ইন করতে পারে, রেজিস্টার করতে পারে, আপলোড টু রিকোয়ারমেন্টস করতে পারে, ভিউ ডোনেটেড আইটেমস করতে পারে, তারপর হচ্ছে কোঅর্ডিনেট ভলেন্টিয়ার্স করতে পারে, কোনো একটা এরিয়াতে ডিজাস্টার হয়েছে সেখানে কিছু ভলেন্টিয়ারকে পাঠিয়ে দিতে পারে। তারপর হচ্ছে হ্যাঁ, ডিজাস্টার রিলিফ রিকোয়েস্ট অ্যান্ড ডোনার কন্ট্রিবিউশন নিতে পারে অ্যান্ড ফিডব্যাক দিতে পারে। অ্যান্ড অ্যাডমিন করতে পারে সমস্ত জিনিসটাকে ম্যানেজ, ভিউ, রিমুভ ইউজার। মনে করো কোনো একটা ফেক ইউজার চলে এসছে আমার ওয়েবসাইটে, তাকে আমি ভিউ করতে পারি, তার অ্যাকাউন্টটাকে আমি সাসপেন্ড করিয়ে দিতে পারি। ম্যানেজ এনজিও রেজিস্ট্রেশনস অফ ভেরিফাইড ডোনেশনস, মনিটর uploaded items, delete appropriate items, approve NGO request and review feedback। তো এই পুরো কাজটা আমরা কিন্তু করেছিলাম লোকাল হোস্টের মাধ্যমে। ঠিক আছে, এইটা ছিল আমাদের বেসিক ফ্লো চার্ট, মানে কার পরে কিভাবে কাজটা হবে। তো এইরকম ডকুমেন্টেশন করাটা কিন্তু খুবই ভাইটাল হয়ে পড়ে যখন একটা রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়। ওকে, এরপর তোমাদের সাথে আমি ইয়ার ডায়াগ্রামটা যেটা দেখাবো সেটাই খুঁজছি, দাঁড়াও। বিভিন্ন রকম জিনিস থাকে এগুলো ডকুমেন্টেশন, এটা বাইন্ডিং করে একটা বই তৈরি করতে হয় বেসিক্যালি। এই দেখো চলে এসছে। দেখো কি কি এন্টিটি থাকবে। দেখো এন্টিটি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, তাহলে আমার সিস্টেমের মেন তিনটে এন্টিটি কি কি হয়ে গেল? এনজিও, ইউজার অ্যান্ড অ্যাডমিন। এটা বুঝতে পারলে? তাহলে এন্টিটি কি কি হয়ে গেল আমার সিস্টেমে? মেনলি এনজিও, ইউজার অ্যান্ড অ্যাডমিন। বোঝা গেল? হুম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি যে জিনিস নিয়ে কাজ করবে তোমার এন্টিটিটা সেই মতো চেঞ্জ হবে। এবার এখানে স্ট্রং এন্টিটি তাহলে কি কি হবে? স্ট্রং এন্টিটি আর উইক এন্টিটি দেখো। যেখানে ইউজার, ইউজার একটা স্ট্রং এন্টিটি, আর উইক এন্টিটি দেখো ডোনেশন চার্ট, যদি কিছু ডোনেট করতে চাই। আর ডোনেট একটা হচ্ছে তোমার রিলেশন। ঠিক আছে, আর এটা উইক রিলেশনশিপ, ওই জন্য দেখো উইক যখনই হবে যখন ডবল ডবল ব্যাপারটা চলে আসবে। দেখো ডবল রেক্ট্যাঙ্গেলের মধ্যে লেখা আছে, এটা ডবল রেক্ট্যাঙ্গেলের ডবল ডায়মন্ড শেপের মধ্যে লেখা আছে। তো এটা বেসিক্যালি তোমার উইক এন্টিটি হয়ে গেল। তো এখানে সেই জিনিসটা ডেফিনিশন প্লাস এটা লেখা আছে। এবার অ্যাট্রিবিউটস কি কি হতে পারে দেখো, টাইপস অফ অ্যাট্রিবিউটস। আচ্ছা, অ্যাট্রিবিউটস এর ক্লাসিফিকেশনটা এখানে করা আছে, সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজিট, এইগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। মনে পড়ছে? সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউটস, কি অ্যাট্রিবিউটস, ডিরাইভড অ্যাট্রিবিউটস, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস। মনে পড়ছে? হ্যাঁ স্যার, এগুলোতে আগের দিন হলো তো। হুম, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমরা এখানে ডিসকাস করবো। দেখো, ইউজার, তার ইউজার আইডি থাকবে, তাহলে এটা হচ্ছে আমার এই সিস্টেমের ক্ষেত্রে একটা সিম্পল অ্যাট্রিবিউট, মানে একটাই থাকবে। কম্পোজিট অ্যাট্রিবিউট যেমন অ্যাড্রেস, অ্যাড্রেসটা তোমার কম্পোজিট অ্যাট্রিবিউট ইউজারের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট, এজটা ডিরাইভড হয়ে গেল। তারপর হচ্ছে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট, স্যালারি। মাল্টিপল ভ্যালু অ্যাট্রিবিউট, মোবাইল নাম্বার। তো এগুলো হয়ে গেল এর। হ্যাঁ, এবার প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, আর সুপার কি, এটা রিলেশনশিপটাকে বোঝাচ্ছে। আচ্ছা দেখো, পার্সন হ্যাজ এ পাসপোর্ট, এইগুলো রিলেশনশিপটাকে বোঝাচ্ছে। মেনিয়ার ডায়াগ্রামটা দিতে চাই। এই হচ্ছে আমার পুরো সিস্টেমটার ইয়ার ডায়াগ্রাম। দেখে হয়তো কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু যখন রিয়েল লাইফ কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে তখন ইয়ার ডায়াগ্রাম কিন্তু এতটাই বড় হবে। তোমাদের যদি পরীক্ষায় দেয়, তোমাদের পরীক্ষায় কিন্তু এত বড় ইয়ার ডায়াগ্রাম দেবে না। তোমাদের দুটো এন্টিটির ওপর ইয়ার ডায়াগ্রাম দিতে পারে। তো সেক্ষেত্রে এয়ার ডায়াগ্রামটা অনেকটাই ছোট হবে। ঠিক আছে, আর এখানে দেখো আমাদের যেহেতু পুরো রিয়েল লাইফ সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, তাই দেখো এয়ার ডায়াগ্রামটা কতটা বড় হয়েছে। দেখো, তো আমি এয়ার ডায়াগ্রামটা একটু ডেসক্রাইব করি। দেখো, ফার্স্ট আমি এনজিও দিয়ে শুরু করলাম। তো এনজিও, তার বিভিন্ন রকম জিনিস থাকবে অ্যাট্রিবিউট, আইডি, নেম, এনজিও রেজিস্ট্রেশন নাম্বার, ফোন, ইমেল, তারপর হচ্ছে এনজিও পাসওয়ার্ড। সে কি করছে, প্রোডাক্ট বলে একটা এন্টিটি আমরা তৈরি করলাম। সেই প্রোডাক্টে মানে কেউ কিছু ডোনেট করলে সেগুলো স্টোর হচ্ছে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট টাইপ। তাহলে দেখো এখানে 1:many, অর্থাৎ একটা এনজিও সে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট চাইলে আমার রিকোয়ারমেন্ট হিসেবে দিতে পারে। তো
এটা এর সাথে রিলেশনশিপ দেখালাম। এবার অ্যাডমিনের সাথে কি হতে পারে? কন্ট্যাক্ট করতে পারে অ্যাডমিনের সাথে যে এখানে রেজিস্টার হয়েছে। তো আমি এই রিলেটটা এখানে সেট করতে চাই। সে সেই মতো ওকে অ্যাপ্রুভ করবে। এবার অ্যাডমিনের কিছু অ্যাট্রিবিউট আছে দেখো, যেমন অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেম, অ্যাডমিন ইমেল, ফোন, এরকম যেকোনো অ্যাট্রিবিউট থাকতে পারে। এরপর ডোনেশন বলে একটা চার্ট আছে, মানে রিলেশন আছে, সেখানে ডোনেশনস আইডি, ডোনেশন নেম, ইউজার আইডি, এনজিও আইডি থাকবে। তার সাথে বিভিন্ন রকম ভাবে মানে পুরো সিস্টেমটাকে ওভারঅল তোমাকে কানেক্টেড দেখাতে হবে। তো দেখো এইভাবে পুরো সিস্টেমটা আমার কানেক্টেড। রেজিস্টার্ড ইউজার সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যেমন একটা হচ্ছে ডোনার আর একটা হচ্ছে রিসিভার। আবার ইউজার সেটাকে আমরা প্রথমে দুভাগে ক্লাসিফাই। ফার্স্ট হচ্ছে ভিজিটর অ্যান্ড রেজিস্টার ইউজার। যে ভিজিটর সে তো খালি দেখেই চলে যাবে। এবার রেজিস্টার ইউজার কি করবে? সেখানে ইউজার আইডি, ইউজার নেম, ফোন এগুলো দিয়ে রেজিস্টার করবে। এবার দেখো রেজিস্টার ইউজারও কিন্তু দুভাগে ভাগ করা যেতে পারে। তো সেটা হচ্ছে ডোনার হতে পারে, রিসিভার হতে পারে। তো সে যদি কোনো ব্যক্তি হয়, সে রিসিভ করবে, আর যদি সে কিছু ডোনেট করতে চায় সে ডোনার হয়ে যাবে। তো এবার সেটা আবার চলে যাবে এখান থেকে তোমার ডোনেশনস বক্সে চলে যাবে, যদি কিছু ডোনেট করে সেটা ডোনেশনে চলে যাবে। আর রিসিভার যদি কিছু ক্লেম করে সেটা দেখো কোথায় চলে যাচ্ছে, এই প্রোডাক্ট পেজ থেকে সে ক্লেম করছে। দেখো সব জিনিসটা কিন্তু সব জিনিসের সাথে রিলেটেড। দেখো এখান থেকে সে ক্লেম করছে, একটা রিসিভার কিছু চাইছে, প্রোডাক্ট চাইছে, সে কিন্তু এই প্রোডাক্ট বক্স থেকে, মানে প্রোডাক্ট এন্টিটি থেকে, এখানে সমস্ত প্রোডাক্ট লিস্টেড আছে। আমি এটা যদি আজকে পসিবল হয় আমি দেখাবো প্রজেক্টটা। যদি না হয়, এরর থাকে, আমি নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, তো এটা হলো কানেক্টেড হয়ে গেলে। এবার ফিডব্যাক বিভিন্ন রকম ভাবে ফিডব্যাক আসতে পারে, অ্যাডমিন ফিডব্যাক দিতে পারে, তোমার রেজিস্টার্ড ইউজারও ফিডব্যাক দিতে পারে। এরপর হচ্ছে ডেলিভারি এজেন্ট থাকবে, এখান থেকে ভেরিফাই করলো প্রজেক্ট, মনে করো একটা প্রোডাক্টে ভেরিফাই করলো, সেক্ষেত্রে সেটা কন্ট্রোল করলো, ডেলিভারি এজেন্টের মাধ্যমে চলে গেল, রিসিভ হয়ে গেল, রিসিভার বা কেউ ডেলিভার দিলে সেটা ডেলিভার হলো, অর্ডার করলো, অর্ডার আইডি টেকেন ফ্রম ডোনেশন চাপ। এইভাবে পুরো সিস্টেমটা দেখো একটা একের সাথে কানেক্টেড। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল আমাদের যে ডোনেশন ম্যানেজমেন্ট সিস্টেম আমরা করেছিলাম সেটার ফ্লোচার্ট। এই ফ্লোচার্টই বলছি, আর ডায়াগ্রাম। দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা? জিনিসটা বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পারলে? সায়ক, শুনতে পাচ্ছ? হ্যালো, এই জিনিসটা কি না স্যার। ইনস্টল করা আছে? আচ্ছা, আর কাজ করো, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করতে না। পারবে?